তাকে হত্যা করে বিভিন্ন ভালো কাজের মাধ্যমে ওই আন্তর্জাতিক চক্রের দীর্ঘ 9 বছর রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে। 9 বছর পরে আমরা বুঝতে পারি আসলে বড় রাজনৈতিক দল যখন সুনামের সহিত দায়িত্ব পালন করে তখন সেই দলে কিছু দুষ্টু লোক ঢুকে যায়। বিএনপিতে যে চাঁদাবাজ নাই এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই, কিন্তু বিএনপি চাঁদাবাজ লালন করে না। দলীয় চাঁদাবাজ আর দলের মধ্যে একটা চাঁদাবাজ ঢুকে যাওয়া দুটো এক জিনিস না। এই সুযোগটা আর একটা দল গ্রহণ করে। ধরেন চাঁদাবাজদের সুবিধায় একটা বড় দলের আস্থায় থাকে। এখন যখন বিএনপি বোঝে যে এই লোকটা দুষ্টু, একটা ঘটনা না ঘটানোর পরে কোনোদিন বোঝা যায় না যে এই লোকটা দুষ্টু, তখন বিএনপি তারপরেও তাকে পৃষ্ঠপোষকতা করে কিনা আপনারা এটা দেখবেন। কাজেই কিছু সন্ত্রাসী, কিছু ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী, কিছু চাঁদাবাজ এই দলের ভিতর ঢুকে যায়নি, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। কিন্তু এই দল তাদেরকে কখনো পৃষ্ঠপোষকতা করে না। যখনই জানতে পারে তারেক রহমান দেশে প্রত্যাবর্তনের আগে 24-এর পরবর্তী তিনি প্রথম যে ঘোষণাটা দিয়েছিলেন সেই ঘোষণাটা বাংলাদেশে কোনো সালিশ বিচার করতে পারবে না, আমাদের নেতারা কোনো সালিশ করতে পারবেন না। কেন? উনি ওখানে বসে উপলব্ধি করেছেন যে সালিশ বিচার করলে কি দফারফা হয়ে যাবে, কারা সালিশ করবে এবং এর পরিণতি কি ভোগ করতে হবে। তারপরেও 17 বছর যেহেতু নির্যাতন নিপীড়নের মধ্যে এই জনগণ, এই বিএনপি নেতা কর্মীরা ছিল, আসলে বিএনপি সংখ্যায় 100 জন, সেখানে 10 জন দুষ্টু লোক থাকবে। আর একটা দলের সংখ্যায় 10 জন, তাদের দুষ্টু লোক হয়তো 2 জন। আনুপাতিক হারে তাদের দুষ্টু লোকের সংখ্যা কম, তাদের জনসমর্থনও কম, তাদের দুষ্টু লোকের সংখ্যাও কম, এটা প্রচারও হয় কম। কাজেই তারা, আপনি যদি মনে করেন যে এরা ভালো দল, সুযোগ নাই। আমাদের 10 জনের তাদের 2 জন, আমাদের 100 জনে 10 জন, আর তাদের 10 জনে 2 জন, আনুপাতিক হারে পার্সেন্টেজ করলে তারাই দুষ্টু দল। আসলে তাদের এই ছাড়া আমাদের বিরুদ্ধে অভিযোগ দেওয়ার কিছু নাই। কিন্তু আগামী দিনে তারেক রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে দেশটা ঠিক জিয়াউর রহমানের উত্তরসূরি হিসেবে যে কোন জায়গায় নিয়ে দাঁড় করাবেন এটা আপনারা কল্পনা বুঝতে পারবেন না। 31টা দফা তিনি দিয়েছেন। 31 দফা আমাদের সাধারণ সম্পাদক অনেক কিছু বলেছেন, যেমন স্বাস্থ্য সেবার একটা যুগান্তকারী অবদান। কেশবপুরে 100 শয্যা বিশিষ্ট 50 শয্যার হসপিটাল আছে, আমরা বলেছি 100 শয্যা করতে হবে। আসলে এখানে 200 শয্যা বিশিষ্ট হসপিটাল না করলেও যে লোক সমাগম 3 লক্ষ জনসাধারণ আমাদের, এটা সাফিসিয়েন্ট হবে না। তা আমরা যখন এই দাবি উত্থাপন করেছি তখন বললেন আমি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসার 10 দিন পরেই ওখানে 300 শয্যার একটা হসপিটাল নির্মাণ কাজ শুরু করি, সেটা শেষ হতে 2 থেকে 3 বছর লাগে। ওটা উৎপাদন করে ওখানে ডাক্তারের সংখ্যা বাড়িয়ে জনবল বৃদ্ধি করে ওইটা চলমান করতে সময় লেগে যাবে আরো 2 বছর। কাজে এই 4 বছর আমাদের এই জনসাধারণ কি স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হবে? তাইলে আমরা দাবি করতেছি হসপিটালের, দেখেন তার জ্ঞানটা কতদূর। সে বলতেছে এই অঞ্চলে যদি 15টা ক্লিনিক, বেসরকারি ক্লিনিক থাকে, ওই ক্লিনিকে যে সেবা পাওয়া যায় সেটা আপনাদের সমস্যা কি? মূলত অর্থ। একটা সিজার করতে ক্লিনিকে 20,000 টাকা খরচ হয়, আর হসপিটালে করলে 3,000 খরচ হয়। আসলে সমস্যাটা হসপিটালের বেড নিয়ে না, সমস্যাটা অর্থ। তাই রাষ্ট্র স্বাস্থ্য ব্যবস্থাকে যুগান্তকারী ঘোষণা করেছেন। সেটার ব্যবস্থা হলো পাবলিক পিপিপি প্রজেক্ট। এই প্রজেক্টের মাধ্যমে ক্লিনিক গুলো একীভূত করবেন। আপনি সিজারের ওই 3,000 টাকায় সরকারি খাতে জমা দেবেন, বাকি 17,000 টাকা এই দল, এই দেশ, এই রাষ্ট্র ভর্তুকি দেবে। এটার মাধ্যমে সারা বাংলাদেশে স্বাস্থ্য সেবা যুগান্তকারী একটা পদক্ষেপ গ্রহণ করবেন। তিনি লন্ডনে বসে উপলব্ধি করেছেন যে আমাদের পরিবারের যে সমস্ত মুরব্বী মা বোনরা আছেন, আজকাল সন্তানরা বড় হলে অধিকাংশ মা বাপদের দেখতে চায় না, তাদেরকে সেবা যত্ন করতে চায় না। বাড়ির বউ আসলে নানান চাপে হয়তো সঠিক মূল্যায়ন পায়, অবমূল্যায়িত হয়। এই কারণে পরিবারের সর্বোচ্চ মুরব্বী যিনি, তার জন্য একটা ফ্যামিলি কার্ড দেবেন। এটা ভারতে আধার কার্ডের মতো একটা কার্ডের আওতায় ওই পরিবারের মহিলা মুরব্বী যিনি সবচেয়ে বয়োজ্যেষ্ঠ, তার নামে একটা কার্ড হবে। সেই কার্ডে প্রতি মাসে 2,500 টাকা করে এই সরকার, আমার এই দল দিবেন। এবং যদি কোনো মাসে নগদ অর্থ দিতে ব্যর্থ হয়, ওই 2,500 সমমানের নিত্য নৈমিত্তিক সংসারের পণ্য দেবেন, তেল, চাল, ডাল, লবণ, এই ধরনের 31টা প্রজেক্ট আমাদের দফা তারেক রহমান ঘোষণা করেছেন। তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে কি করবেন? কৃষকরা শস্য ফলন করেন, সেই কৃষক বলসটা শীতকালে সবজি বেশি ফলন হয়, কিন্তু সেই সবজি বিক্রি হয় না। এত বেশি ফলন হয় যে টমেটো খরচ হয়
20 টাকা কেজি দরে বিক্রি হয় 10 টাকা। না পারে কৃষক ওই টমেটো উত্তোলনও করতে চায় না। এরকম নানান প্রতিবন্ধকতা তিনি শুধু লন্ডনে বসে ভাবছেন। প্রত্যেকটা ইউনিয়নে তিনি কোল্ড স্টোরেজ ব্যবস্থা করবেন, প্রত্যেকটা ইউনিয়নে, এবং সেখানে কৃষকদের যে ফার্মার্স কার্ড থাকবে সেই কার্ডের মাধ্যমে তাদের যে খাদ্য, ধরেন আপনি 200 মণ ফুলকপি রাখবেন, ওই সরকারি কোল্ড স্টোরেজে ওই ফুলকপি থাকবে সংরক্ষিত আপনাদের নামে। যখন গরমের সময় দাম বৃদ্ধি পাবে তখন ওইটা আপনি আবার কিন্তু কোথায় বিক্রি করতে পারবেন। এটা হলো ফার্মার্স কার্ডের সুবিধা। স্বাস্থ্য কার্ডের, ফ্যামিলি কার্ডের সুবিধা বলেছি, স্বাস্থ্য কার্ডের সুবিধা বলেছি। কৃষি ক্ষেত্রে উনি, শিক্ষা ক্ষেত্রে একদম মানে কর্মমুখী শিক্ষা, যেটা চীন অতি দ্রুত যেভাবে পৃথিবীতে উন্নতি সাধন করেছে, আসলে সারা বিশ্ব যদি একটা দোকান একীভূত করা হয়, চীন একটা দোকান, আর সারা বিশ্বে সেই বেচা কিনা করেন চীন। চীন এই কাজটা কিভাবে সমৃদ্ধ করেছেন, তাদের প্রত্যেকটা শিক্ষককে, প্রত্যেকটা জনগণকে, প্রত্যেকটা ছাত্রকে তারা কর্মমুখী শিক্ষায় শিক্ষিত করেছে। যেমন আমার এই অঞ্চলে একজন সেলাই মেশিনের ভালো কাজ জানেন, কিন্তু তার তিনি লেখাপড়া জানেন না, লেখাপড়া করেননি, যে কারণে তার ডিগ্রি নাই, তার বিয়ের সময় বিয়ে হয়, সামাজিক মর্যাদা সে পায় না। কাজেই ওই যে সেলাই মেশিনে পারদর্শী ওই ব্যক্তিকে কর্মমুখী শিক্ষা, ভোকেশনাল ট্রেনিং এর মাধ্যমে তাকে সার্টিফিকেট দেওয়া হবে এবং তাকে শিক্ষাগত মর্যাদা বৃদ্ধি করা হবে। যে একটা ভালো মেকানিক, যে রেডিও টেলিভিশন ঠিক করেন, ওই ধরনের টেকনিক্যাল কর্মমুখী শিক্ষা ব্যবস্থা চালু করবেন। এভাবে অতি দ্রুত সময়ের মধ্যে এই রাষ্ট্রটাকে একটি আধুনিক মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদের মতো আধুনিক রাষ্ট্রে পরিণত করবেন। এই ধরনের যুগান্তকারী পদক্ষেপ থেকে আপনারা বঞ্চিত হবেন। কাজেই আপনারা জানেন বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে। পৃথিবীতে বহু আন্তর্জাতিক সংস্থা জরিপ করেছেন, দেশের ভিতরে অনেক মিডিয়া জরিপ করেছেন, কমপক্ষে 250 সিটের বেশি নিয়ে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে। এখন আপনারা যদি কেশবটিকে এমপি না দেন, এই যে সুযোগ সুবিধাগুলো, এই সুযোগ সুবিধা তারেক রহমান 50 লক্ষ যে কার্ড দেবেন, 2 কোটি কার্ড দেবেন, প্রথম ধাপে 50 লাখ, তারপরে 50 লাখ, এভাবে মোট 2 কোটি দেবেন। তাইলে অগ্রাধিকার ভিত্তিতে আপনাদের এখানে কোনোভাবে আগে আসবে না। যদি খবর পাই এই অঞ্চলে জামাত ইসলাম এমপি, তার দলের লোক এমপি না, তাইলে কিন্তু আসলে নিজের সন্তানের প্রতি যে দরদ, পরের সন্তানের প্রতি এই দরদ থাকবে না। কাজেই ব্যক্তির থেকে দল বড়। কোন ব্যক্তির প্রতি আপনাদের রাগ থাকতে পারে, ব্যক্তির আচার আচরণ আপনাদের অপছন্দ হতে পারে, কিন্তু তার উপর নির্ভর করে আপনারা কোনোভাবেই ভুল সিদ্ধান্ত নেবেন না। বিএনপিকে ভোট দিয়ে মহিলা সব দেখা দিবে, সবাই বেরিয়ে দাঁড়ান, আসেন সামনে। বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে এবং আমাদের যে মনোনয়ন পেয়েছে তিনি যে কোন ধরনের শব্দ, সেটা আমাদের সাধারণ সম্পাদক বলেছেন, অলরেডি বলেছেন অভিনব শব্দ। মসজিদ মন্দিরে উন্নয়ন করা হবে, সেখানে এখন অনেকের ভাগা দিতে হয়, অনেক এমপিকে ভাগা দিতে হয়েছে। এই ভাগা এই আবুল হোসেন আজাদের দরকার নাই, সে কখনোই এই ধরনের খাবে না। যদি এখানে যে ধরনের প্রজেক্ট হবে সেই প্রজেক্টের পুরো কাজ যেন হয়। এই অঞ্চলের সবচেয়ে জলবদ্ধতা সমস্যা, জলবদ্ধতা নিরসনের জন্য অলরেডি তিনি কাজ শুরু করেছেন। জলবদ্ধতা, আমাদের হরিয়ার নদী, আমাদের অপরভদ্রা নদী, আমাদের ভদ্রা নদী অলরেডি খনন শুরু হয়েছে। আগামী 1 মাসের ভিতরে এই চিরচেনা জলবদ্ধ, মানব সৃষ্টি জলবদ্ধতা চিরতরে দূরীকরণ হবে এবং সেই দূরীকরণ 1 মাসের মধ্যে সংগঠিত হবে। অলরেডি বিগত 1 মাস আগে কাজ শুরু করেছে আমাদের নেতা আবুল হোসেন আজাদের তত্ত্বাবধানে, সেনাবাহিনীর তত্ত্বাবধানে চীনের একটা প্রজেক্ট এখানে কাজ করতেছেন। আমরা এই মানব সৃষ্ট জলবদ্ধতা থেকে উদ্ধার পাবো। এই ধরনের বহু সুযোগ সুবিধা আমরা পাবো। কাজেই আপনারা আজ থেকে প্রত্যেকে এক একজন ধানের শীষের প্রার্থী হয়ে, প্রত্যেকে এক একজন আবুল হোসেন আজাদ হয়ে প্রত্যেকের বাড়ি বাড়ি মা বোনদের বুঝাবেন যেন কেউ প্রলোভনে পড়বে না। 71-এ আমরা প্রলোভনে পড়েছি, দেখেন প্রত্যেকবার আমরা প্রলোভনে পড়ে আমাদের সন্তানদের জীবন দিতে হয়, আমাদের সন্তানদের রক্ত জবে হয়। এই 24 সালে বহু ছাত্র, বহু শিক্ষক, বহু রিক্সাওয়ালা, বহু শ্রমিক জীবন দিয়েছে। বারবার আমরা ভুল করব, বারবার আমরা হেলায় হারাবো, আর বারবার আমাদের সন্তানরা জীবন দেবে। আপনারা এই ভুল আর করবেন না।